এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীর 89 থেকে 90 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 89 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে আমরা একটা ছেলে শিশুর ছবি দেখতে পাচ্ছি। সে কি বলেছে? 3 এর 3 মিটার হচ্ছে 1 মিটারের সমতুল্য। সমতুল্য শব্দের অর্থ হচ্ছে সমান। তাহলে নিশ্চয়ই আমাদের মনের ভিতরে প্রশ্ন জাগছে যে 3 এর 3 মিটার এবং 1 মিটার এই দুটি কীভাবে করে সমান হলো, তাই না বন্ধুরা? বন্ধুরা, এটি কিন্তু খুবই মজার একটি বিষয় যদি তোমরা এটিকে বুঝতে পারো। আচ্ছা দেখো, চলো আমরা একটি উদাহরণের মাধ্যমে এটিকে একটু বোঝার চেষ্টা করি। বন্ধুরা, আমরা ধরে নিচ্ছি এটি একটি ফিতা, ঠিক আছে? এবং এই ফিতাটির পরিমাপ বা দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। আমরা এটিকে ধরে নিচ্ছি যে এটি লম্বায় 1 মিটার। এখন দেখো, আমাদের কি বলা হয়েছিল? আমাদেরকে কিন্তু প্রশ্নে বলা হয়েছিল যে 3 এর 3 মিটার এবং 1 মিটার এই দুটিই হচ্ছে সমান, তাই না? আচ্ছা দেখো, এই পুরো ফিতাটিকে আমরা কিন্তু 1 মিটার বলতে পারি যেহেতু এটি লম্বায় 1 মিটার। এখন এই ফিতাটিকে যদি আমরা সমান 3টি ভাগে ভাগ করি, দেখো এই একটি ভাগে ভাগ করলাম, এই 2টি ভাগে ভাগ করলাম, 3টি ভাগে ভাগ করলাম, আমাদের কিন্তু মোট 3টি ভাগ হয়ে গেল, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। বন্ধুরা, এখন তোমাদেরকে যদি বলা হয় যে এই যে 1 মিটার ফিতা, এই 1 মিটার ফিতার এতটুকু অংশকে কি বলা হয়, তখন তোমরা কি বলবে? তোমরা নিশ্চয়ই বলবে 3 ভাগের 1 ভাগ বলা হয়, তাই না? যেহেতু এই ফিতাটিকে মোট 3টি ভাগ করা হয়েছে সমান, যার কারণে আমরা এই 1 ভাগকে বলতে পারি 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 3-এর 1। একই রকমভাবে তোমাদেরকে যদি বলা হয় এই 2 ভাগকে আমরা কি বলতে পারি, তখন তোমরা এটিকে কি বলবে? তোমরা নিশ্চয়ই বলবে 3 ভাগের 2 ভাগ, তাই না? এবং এবারে যদি তোমাদেরকে বলা হয় যে এই 3টি ভাগকে তোমরা কি বলতে পারো বা কিভাবে তোমরা এটিকে প্রকাশ করতে পারো, তাহলে তোমরা এবারে কি লিখবে? তোমরা নিশ্চয়ই লিখবে 3 ভাগের 3 ভাগ, তাই না? এখন দেখো, এই 3 ভাগের যে 3 ভাগ আমরা লিখলাম, এই 3-এর 3 দ্বারা কি বুঝি আমরা? 3-এর 3 দ্বারা কিন্তু এই সম্পূর্ণ ফিতাটিকেই আমরা বুঝি। আবার যদি আমরা এখানে 1 মিটার বলি, আমি যদি বলি যে তোমাদেরকে যে এই ফিতাটি মোট কতটুকু লম্বা, তখন তোমরা কি বলতে পারো? তোমরা কিন্তু বলতে পারো 1 মিটার লম্বা, তাই না? তাহলে এই 3-এর 3 মিটার দ্বারাও কিন্তু বোঝানো হচ্ছে আমাদের পুরো ফিতাটিকে, এবং 1 মিটার দ্বারাও কিন্তু বোঝানো হচ্ছে পুরো ফিতাটিকে। তার মানে এই 3-এর 3 যে জিনিস, 1 মিটারও কিন্তু ঠিক সেই জিনিস, অর্থাৎ দুটি সমতুল্য বা দুটি সমান। বন্ধুরা, আশা করি খুব সহজেই তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আমরা যদি পরবর্তী অঙ্কে চলে যাই, এখানে 3 নম্বরে আমাদেরকে বলা হয়েছে রং করা অংশ কত লম্বা। অর্থাৎ আমরা দেখো এখানে কিন্তু দুটি ফিতার চিত্র দেখতে পাচ্ছি। তাহলে 1 নম্বরে আমরা যে ফিতাটি দেখতে পাচ্ছি, এই ফিতাটি মোট কতটুকু লম্বা? মোট হচ্ছে সে 1 মিটার লম্বা। এখন আমাদেরকে বলা হয়েছে রং করা অংশ কত লম্বা, অর্থাৎ এই ফিতাটির একটু অংশকে কিন্তু রং করা রয়েছে, তাই না? তাহলে এই রং করা অংশটুকু কত লম্বা সেটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এই ফিতাটিকে মোট কয়টি ভাগ করা হয়েছে, তোমরা দেখো তো। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ। তাহলে এই 5 ভাগের মধ্যে মোট কয় ভাগকে রং করা হয়েছে? আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র 1 ভাগকে কিন্তু রং করা হয়েছে। তাহলে এই 1 ভাগকে আমরা কিভাবে করে লিখতে পারি? আমরা লিখতে পারি 5 ভাগের 1 ভাগ, তাই না? তাহলে 5 ভাগের 1 ভাগ কিভাবে লেখা যায়? আমরা লিখতে পারি হচ্ছে নিচে 5 এবং উপরে লিখতে পারি 1, তাই না? তাহলে কিন্তু আমাদের 5 ভাগের 1 ভাগ লেখা হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখো, আমরা যদি এবারে 2 নম্বর ফিতাটা লক্ষ্য করি, এই ফিতাটাও কিন্তু মোট 1 মিটার। আচ্ছা, যেহেতু এখানে মিটারের কথা বলা হয়েছিল 1 নম্বরেও, তার মানে আমরা এখানে কি বলতে পারি? 5-এর 1 মিটার। তার মানে এই রং করা অংশ কত লম্বা? 5-এর 1 মিটার কিন্তু লম্বা। এরপরে দেখো 2 নম্বরে যদি আমরা লক্ষ্য করি, এই ফিতাটিও কিন্তু ঠিক 1 মিটার লম্বা। এখন এই 1 মিটার লম্বা ফিতার মোট কতটুকু অংশ রং করা রয়েছে?
আমরা দেখছি যে সম্পূর্ণ অংশই কিন্তু এখানে রং করা রয়েছে। তাহলে এটিকে মোট কয়টি ভাগে ভাগ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 ভাগ। তার মানে আমরা এটিকে কিন্তু 2 ভাবে করে লিখতে পারি। আমরা আমরা যদি এটিকে বলি যে 4 আমরা যদি বলি যে 4 মিটারকে এখানে রং করা হয়েছে, অর্থাৎ 4 ভাগের 4 ভাগকেই কিন্তু এখানে রং করা হয়েছে। তাহলে আমরা এইভাবে লিখলেও কিন্তু আমাদের ভুল হবে না। আবার যদি আমরা এইভাবে করে বলি যে যেহেতু ফিতাটা আমাদের মোট কত মিটার, আমরা দেখতে পাচ্ছি কত মিটার বন্ধুরা, 1 মিটার, তাই না? তাহলে আমরা যদি এইভাবে বলি যে এখানে 2 নম্বরে যে ফিতাটি রয়েছে এর 1 মিটারকেই রং করা হয়েছে, তাহলে আমরা যদি এটিকে বলি 1 মিটার, তাহলেও কিন্তু আমাদের উত্তর সঠিক হবে। ঠিক আছে, তাহলে এটিকে কিন্তু আমরা এই 2 ভাবে করেই লিখতে পারি। এরপরে দেখো আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 4 নম্বরে বলা হয়েছে রং করি। এখানে 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে 5-এর 3 অংশ রং করি। অর্থাৎ এইখানে আমরা যে ফিতাটি দেখতে পাচ্ছি এই ফিতাটিকে মোট কতটি ভাগ করা হয়েছে আমরা দেখি, 1 2 3 4 5 ভাগে কিন্তু ভাগ করা হয়েছে, তাই না? তাহলে এই 5 ভাগের মধ্যে আমাদের কত ভাগকে রং করতে বলা হয়েছে, 3 ভাগকে কিন্তু রং করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব, প্রথম যে 3টি ভাগ রয়েছে 1টি 2টি 3টি, এই 3টি ভাগকে কিন্তু আমরা রং করে দিব। তার মানে এই ভাগকে রং করব, এই ভাগকে রং করব, এই ভাগকে রং করব। তাহলে কিন্তু আমাদের 5-এর 3 অংশকে রং করা হয়ে গেল। তারপরে দেখো আমরা যদি 2 নম্বরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 8-এর 7 অংশ রং করি। তার মানে আমরা এখানে যে ফিতাটি দেখতে পাচ্ছি এটিকে কয়টি অংশে ভাগ করা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 অংশে। তাহলে 8 অংশের কত অংশকে রং করতে বলা হয়েছে আমাদের, 7 অংশকে কিন্তু রং করতে বলা হয়েছে। অর্থাৎ আমরা এখান থেকে 1 2 3 4 5 6 7 অর্থাৎ এই 7টি অংশকে কিন্তু আমরা রং করে দেব। তাহলে কিন্তু আমাদের উত্তর বের করা হয়ে যাবে, তাই না? বা এটিকে সমাধান করা হয়ে যাবে। বন্ধুরা আমরা যদি আর একটু নিচে লক্ষ্য করি, এখানে দেখো আমাদের কিন্তু একটি বক্স এখানে করা রয়েছে। এখানে লেখা রয়েছে 5-এর 3 8-এর 7কে ভগ্নাংশ বলা হয়। এখানে 3 ও 7কে লব বলে এবং 5 ও 8 হর বলে। অর্থাৎ আমাদের এখানে বলা হয়েছে 5-এর 3 8-এর 7 এগুলোকে বলা হয় হচ্ছে ভগ্নাংশ। হ্যাঁ, এখন এখানে বলা হয়েছে যে এই যে ভগ্নাংশটা আমরা দেখতে পাচ্ছি এখানে 3 ও 7, আমরা দেখো এইখানে উপরে কিন্তু দেখতে পাচ্ছি এখানে রয়েছে 3, এখানে রয়েছে 7। তাহলে এই 3 এবং 7কে বলা হয় লব এবং নিচে আমরা যে 5 এবং 8কে দেখতে পাচ্ছি এই 5 ও 8কে বলা হয় হর। আচ্ছা, তার মানে আমরা যেটি শিখলাম, যে কোনো ভগ্নাংশের উপরে যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে বলা হয় হচ্ছে লব এবং নিচে যে সংখ্যাগুলো থাকে এগুলোকে বলা হয় হর। বন্ধুরা আমাদের এই বিষয়টিকে মনে রাখার জন্য আমি যদি আরেকটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। বন্ধুরা আমরা কিন্তু কম বেশি সবাই গরুর দুধ খেতে পছন্দ করি, তাই না? এই গরুর দুধকে যখন জাল দেওয়া হয় তখন কিন্তু এই দুধের উপরে একটা সর পড়ে, তাই না? এই সরকে গ্রামের কিছু কিছু অঞ্চলে কিন্তু হর বলা হয়। হ্যাঁ, এখন দেখো এই যে গরুর দুধের যে সর বা হর এটি কোথায় থাকে, এটি কিন্তু উপরে থাকে, তাই না? কিন্তু এই অঙ্কের যে হর এটি থাকে সবসময় নিচে। তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে যে গরুর দুধের যে স্বর বা হর এটি থাকে হচ্ছে উপরে এবং অঙ্কের যে হর এটি থাকে সবসময় নিচে। হ্যাঁ, এইভাবে করে কিন্তু আমরা এটিকে মনে রাখতে পারি যে উপরের অংশকে বলা হয় লব এবং নিচে যে সংখ্যাগুলো থাকে এগুলোকে বলা হয় হর। বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে দেখো আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, আমরা এখানে 5 নম্বরে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে লবকে ত্রিভুজ এবং হরকে বৃত্ত করি। অর্থাৎ একটি ভগ্নাংশের যে লব রয়েছে এই লবকে আমরা যেন একটি ত্রিভুজ আকৃতির চিহ্ন দ্বারা চিহ্নিত করি এবং যে হরটি রয়েছে হরকে যেন আমরা বৃত্ত দ্বারা চিহ্নিত করি। এখানে দেখো আমাদের কিন্তু একটি উদাহরণ দেওয়া রয়েছে। তার মানে লব থাকে কোথায়, উপরে থাকে, তাই না? এই লবকে আমাদের
ত্রিভুজ দ্বারা চিহ্নিত করতে বলা হয়েছে। আমরা কিন্তু এখানে একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি এবং হর কোথায় থাকে? আমরা জানি অঙ্কের হর থাকে নিচে, তাহলে এই নিচের হরকে আমাদেরকে কিন্তু বৃত্ত দ্বারা চিহ্নিত করতে বলা হয়েছে। এখানে দেখো চিহ্নিত করা হয়েছে। এখন দেখো একই রকমভাবে আমাদের এইখানে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে, আমরা যদি হর এবং লবকে যদি আমরা এইভাবে করে চিহ্নিত করি, তাহলে আমরা কিভাবে করে করতে পারি? এইখানে উপরে যে 4 রয়েছে, অর্থাৎ এই লব যে 4 রয়েছে, আমরা কি করব? লবকে আমরা একটি ত্রিভুজ দ্বারা চিহ্নিত করব এবং হরকে কি করব? আমরা বৃত্ত দ্বারা চিহ্নিত করব, তাই না? তার মানে এখানেও আমরা কি করব? লবকে আমরা ত্রিভুজ দ্বারা চিহ্নিত করব এবং হরকে আমরা বৃত্ত দ্বারা চিহ্নিত করব। এরপরে এখানেও লবকে আমরা ত্রিভুজ দ্বারা চিহ্নিত করব, হরকে আমরা বৃত্ত দ্বারা চিহ্নিত করব। এখানেও উপরের যে লব রয়েছে, লবকে আমরা ত্রিভুজ দ্বারা চিহ্নিত করব এবং হরকে আমরা বৃত্ত দ্বারা চিহ্নিত করব। তাহলে কিন্তু আমাদের সমাধান করা হয়ে গেল। বন্ধুরা, এরপরে দেখো আমরা যদি 6 নম্বরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে একটি ভগ্নাংশ লিখি যার হর 9 এবং লব 5। অর্থাৎ আমাদের কিন্তু এবারে একটি ভগ্নাংশ লিখতে বলা হয়েছে এবং যে ভগ্নাংশের হর থাকবে হচ্ছে 9 এবং লব থাকবে 5। তাহলে এই ভগ্নাংশটিকে আমরা কিভাবে করে লিখতে পারি? বন্ধুরা, হর বলা হয়েছে 9, তার মানে আমরা কিভাবে লিখতে পারি? হর হচ্ছে কোথায় থাকে? উপরে থাকে না নিচে থাকে? আমরা জানি অঙ্কের হর থাকে নিচে। তাহলে হর কত বলা হয়েছে আমাদের? হর বলা হয়েছে 9, তার মানে আমরা নিচে লিখে দেব 9। এবং লব বলা হয়েছে কত? 5, তাহলে আমরা উপরে লিখে দিব 5। তাহলে আমাদের কিন্তু এখানে একটি ভগ্নাংশ তৈরি করা হয়ে গেল, যার হর হচ্ছে 9 এবং লব হচ্ছে 5। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এরপরে দেখো যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 7 নম্বরে বলা হয়েছে নিচের চিত্র সম্পর্কিত প্রশ্নের উত্তর দেই। অর্থাৎ আমরা এখানে কিন্তু একটি চিত্র দেখতে পাচ্ছি, তাই না? এই চিত্র থেকে আমাদের পরবর্তী পৃষ্ঠে কিছু অঙ্ক বা প্রশ্ন আমাদের জন্য তৈরি করা হয়েছে। আমরা এই চিত্র দেখে দেখে সেই প্রশ্নগুলোর উত্তর দিব। আচ্ছা দেখো, আগে আমরা এই চিত্রটিকে একটু বোঝার চেষ্টা করি। আমরা কিন্তু এখানে একটি ফিতা দেখতে পাচ্ছি। দেখো, এই ফিতাটি হচ্ছে মোট কতটুকু দৈর্ঘ্যে? 1 মিটার লম্বা, তাই না? এবং এই ফিতাটিকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে তোমরা একটু দেখো তো বন্ধুরা। আমরা দেখি 1 2 3 4 5টি ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। আচ্ছা, এখন আমাদের কিন্তু এই চিত্রটি বোঝা হয়ে গেল। তাহলে এখন যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখো এখানে 1 নম্বরে আমাদেরকে বলা হয়েছে খালি ঘরে ভগ্নাংশ লিখি। অর্থাৎ এইখানে আমরা যে খালি ঘরগুলো দেখতে পাচ্ছি, এই খালি ঘরে কি ভগ্নাংশ হবে সেই ভগ্নাংশগুলোকে কিন্তু আমাদেরকে লিখতে বলা হয়েছে। অর্থাৎ এই যে 1 মিটার ফিতা রয়েছে, এই ফিতাটিকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 1 2 3 4 5। তাহলে এই 5 ভাগের এই যে 1 ভাগ, এই 1 ভাগকে আমরা কিভাবে করে লিখতে পারি? আমরা কিন্তু লিখতে পারি 5-এর 1, তাই না? বা 5 ভাগের 1 ভাগ। তাহলে এইখানে যে খালি ঘরটি রয়েছে, এই খালি ঘর দ্বারা আমরা কি বুঝি বা এখানে আমরা কি লিখতে পারি? আমরা কিন্তু এখানে লিখতে পারি 5 ভাগের কয় ভাগ? এই পর্যন্ত দেখো, এই পর্যন্ত কয়টি ঘর রয়েছে? একটি ঘর, দুইটি ঘর বা দুইটি অংশ কিন্তু রয়েছে, অর্থাৎ 5 ভাগের 2 ভাগ। আমরা এখানে এই ঘরে লিখতে পারি 5 ভাগের 2 ভাগ। তাহলে এই ঘর পর্যন্ত আমরা কি লিখতে পারি? 5 ভাগের কয় ভাগ? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। তার মানে আমরা এখানে লিখতে পারি 5 ভাগের 3 ভাগ। এরপরে এইখানে আমরা কি লিখতে পারি? আমরা কিন্তু লিখতে পারি এখানে 5 ভাগের 4 ভাগ। এবং এই সোজা আমাদের কিন্তু এখানে কোনো খালি ঘর নেই। যদি আমাদের এখানে খালি ঘর থাকতো, আমরা কি লিখতাম? 5 ভাগের 5 ভাগ বা 1 মিটার। 1 মিটার কিন্তু আমাদের এখানে লেখাই রয়েছে, তাই না? তাহলে আমাদের কিন্তু এই শূন্যস্থানগুলো বা খালি ঘরগুলো কিন্তু আমাদের ভগ্নাংশ দ্বারা পূরণ করা হয়ে গেল। এখন দেখো, আমরা যদি পরবর্তী প্রশ্নে চলে যাই, এখানে 2 নম্বর আমাদেরকে বলা হয়েছে উপরের চিত্রের 5-এর 1-এর 5 টুকরো কোথায়? আমাদেরকে বলা হয়েছে যে উপরের চিত্রের 5-এর 1-এর মানে 5 ভাগের 1 ভাগে 5টি টুকরো কোথায়? তাহলে আমরা দেখি তো 5টি টুকরো আমরা খুঁজে পাই কিনা। এই দেখো, এই এক একটি ভাগকে কি বলা হয়? 5 ভাগের 1 ভাগ, তাই না? তাহলে এরকম এই এক একটি ভাগের মতো 5টি টুকরো কি এখানে রয়েছে? আমরা দেখি তো, 1টি টুকরা, 2টি টুকরা, 3টি টুকরা, 4টি টুকরা, 5টি টুকরা। তাহলে আমরা কিন্তু 5টি টুকরা এখানে পেয়ে গেছি, তাই না বন্ধুরা? এরপরে দেখো,
আমরা যদি 3 নম্বরে লক্ষ্য করি, এখানে 3-এ বলা হয়েছে কোনটি লম্বা, 5-এর 2 মিটার নাকি 5-এর 3 মিটার। আচ্ছা, 5-এর 2 মিটার লম্বা হবে নাকি 5-এর 3 মিটার লম্বা হবে? আমরা 5-এর 2 মিটার কোথায় দেখতে পাচ্ছি? এই পর্যন্ত দেখতে পাচ্ছি। তাহলে 5-এর 2 মিটার হচ্ছে কতটুকু? এইখান থেকে এই পর্যন্ত। এবং 5-এর 3 মিটার হচ্ছে কতটুকু? এইখান থেকে এই পর্যন্ত। তাহলে কে বেশি লম্বা, 5-এর 2 নাকি 5-এর 3? অবশ্যই 5-এর 3 মিটার বেশি লম্বা, তাই না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে 5-এর 3 মিটার লম্বা। আচ্ছা, এরপরে দেখো বন্ধুরা, আমরা যদি 8 নম্বরে লক্ষ্য করে, এখানে বলা হয়েছে নিচের চিত্রে রং করা অংশ ভগ্নাংশে লিখি। দেখো, আমরা কিন্তু এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই চিত্রে আমাদেরকে বলা হয়েছে যে রং করা অংশ ভগ্নাংশে লিখি। অর্থাৎ এখানে যে রং করা অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে আমাদেরকে ভগ্নাংশে লিখতে বলা হয়েছে। তাহলে আমরা যদি প্রথম অংশটুকু দেখি, এটিকে আমরা কিভাবে করে ভগ্নাংশে লিখতে পারি, এটিকে বোঝার জন্য আমাদের কিন্তু পুরো চিত্রটিকে আগে বুঝতে হবে সুন্দরভাবে। ঠিক আছে, দেখো এখানে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি, এইখান থেকে এই পর্যন্ত কিন্তু 1 মিটার রয়েছে। হ্যাঁ, এখন এই 1 মিটারকে মোট কয়টি ভাগে ভাগ করা হয়েছে? এই দেখো, নিচে কিন্তু ছোট 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 ভাগ রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? দেখো, আমরা যদি একটু গণনা করি, 1 ভাগ, 2 ভাগ, 3, 4, 5, 6, 7টি ভাগ কিন্তু এখানে রয়েছে। তাহলে এই 7 ভাগের মধ্যে এই যে এই পর্যন্ত দেখো একটা দাগ দেওয়া রয়েছে, তাহলে এই পর্যন্ত মোট কয়টি ভাগ রয়েছে? 7 ভাগের মধ্যে এই পর্যন্ত রয়েছে মোট কতটি ভাগ? আমরা দেখতে পাচ্ছি এই 1 ভাগ, এই 1 ভাগ, 2 ভাগ। তার মানে এটিকে আমরা কি বলতে পারি? এই অংশটিকে আমরা বলতে পারি 7 ভাগের 2 ভাগ, তাই না? তাহলে 7 ভাগের 2 ভাগকে আমরা কিভাবে করে লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে নিচে 7 এবং উপরে 2, অর্থাৎ 7-এর 2 ভাগ। এবারে একই রকমভাবে আমরা যে সবুজ কালার করা বা গ্রিন কালার করা যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, এটি যখন আমরা ভগ্নাংশে লিখব তখন আমরা কিভাবে করে লিখতে পারি? আগে আমরা দেখি যে এটি মোট কতটুকু অংশ রং করা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি মোট এই পর্যন্ত কিন্তু 7টি ভাগ করা হয়েছে, তাই না? 7 ভাগের মধ্যে এই পর্যন্ত বা এই যে সবুজ রং করা অংশটুকু, এই পর্যন্ত মোট কতটুকু কয়টি ভাগ রয়েছে আমরা একটু গণনা করে দেখো। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ। তার মানে এই সবুজ রং করা অংশটি কত ভাগ? আমরা দেখতে পাচ্ছি 7 ভাগের 5 ভাগ, তাই না? তাহলে 7 ভাগের 5 ভাগকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা নিচে লিখতে পারি 7 এবং উপরে লিখতে পারি 5, অর্থাৎ 7 ভাগের 5 ভাগ। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এরপরে আমরা যদি আর একটু নিচে চলে যাই, বন্ধুরা, আমরা 9 নম্বরে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে নিচের ভগ্নাংশ তুলনা করি। অর্থাৎ আমাদের এই যে নিচে যে ভগ্নাংশগুলো দেওয়া রয়েছে, এগুলোকে আমরা তুলনা করব। তুলনা করার অর্থ হচ্ছে কি? কোনটি ছোট কোনটি বড় এটি কিন্তু আমরা দেখব। ঠিক আছে, আমরা যাচাই বাছাই করব। দেখো, আমরা প্রথম যে চিত্রটি দেখতে পাচ্ছি, এটিকে মোট কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 1 ভাগ, 2 ভাগ। তাহলে এই 1 ভাগকে আমরা কি বলতে পারি? আমরা 1 ভাগকে কিন্তু বলতে পারি 2 ভাগের 1 ভাগ। এবং এটিকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি 2 ভাগের 1 ভাগ, অর্থাৎ নিচে 2 উপরে 1। হ্যাঁ, তাহলে এটুকুকে আমরা বললাম 2 ভাগের 1 ভাগ। তাহলে এই পুরোটিকে আমরা কি বলতে পারি? আমরা কিন্তু বলতে পারি 2 ভাগের 2 ভাগ, 2 ভাগের 2 ভাগ। তাহলে এটিকে লিখতে পারি নিচে 2 উপরে 2। এরপরে দেখো, আমরা যদি নিচের চিত্রটি লক্ষ্য করি, এখানে মোট কয়টি ভাগ করা হয়েছে? এটিকে 1, 2, 3, 4টি ভাগ করা হয়েছে। তাহলে এই 4টি ভাগের 1 ভাগকে কি বলা হয়? 4-এর 1 ভাগ। 2 ভাগকে কি বলা হয়? 4-এর 2 ভাগ। 3 ভাগকে কি বলা হয়? 4-এর 3 ভাগ। এবং 4 ভাগকে বা পুরোটিকে কি বলা হয়? 4-এর 4 ভাগ, তাই না? এখন দেখো, এই যে ছেলে শিশুটিকে আমরা দেখতে পাচ্ছি, সে এখন কি বলেছে? 2-এর 1, অর্থাৎ এই যে 2-এর 1, 2-এর 1 ও 4-এর 2। 4-এর 2 কোথায়? এই যে 4-এর 2। 2-এর 1 ও 4-এর 2 একই। আচ্ছা, তার মানে এই যে 2-এর 1 এবং এই 4-এর 2, এই দুটোই হচ্ছে একই। তাহলে একই হলো কিভাবে বন্ধুরা? এর এখানে রয়েছে 2-এর 1 এবং এখানে রয়েছে 4-এর 2। তাহলে দুটি একই কিভাবে করে হলো? দেখো বন্ধুরা, এটি খুবই মজার একটি বিষয়। এই যে 2-এর 1 রয়েছে, এই 2-এর 1 দ্বারা আমরা কি বুঝি? এই পুরোটির অর্ধেককে কিন্তু আমরা বুঝি, তাই না? এই পুরো অংশের অর্ধেককে কিন্তু আমরা বুঝি 2-এর 1 দ্বারা। আবার একই রকমভাবে এই যে 4-এর 2 রয়েছে,
এই 4-এর 2 দ্বারাও কিন্তু আমরা এই যে পুরো ফিতাটি রয়েছে, পুরো ফিতাটির অর্ধেককে কিন্তু আমরা এই 4-এর 2 দ্বারা বুঝি, তাই না? তাহলে 2-এর 1 দ্বারাও আমরা অর্ধেক বুঝি এবং 4-এর 2 দ্বারাও কিন্তু আমরা অর্ধেককেই বুঝি। তার মানে এটি যা, এটিও কিন্তু একই জিনিস। এই কথাটি কিন্তু আমাদের এখানে বলা হয়েছে। খুবই মজার একটি বিষয়, তাই না বন্ধুরা? এরপরে দেখো এই মেয়ে শিশুটি কি বলেছে, সে বলেছে আবার 2-এর 2, 2-এর 2 কোথায় রয়েছে, এই যে দেখো 2-এর 2 ও 4-এর 4, 4-এর 4 কোথায়, এই যে 4-এর 4, 2-এর 2 ও 4-এর 4 একই এবং 1-এর সমান। এখন আমাদেরকে বলা হয়েছে এই 2-এর 2 এবং 4-এর 4 এই দুটিও সমান। তাহলে এই দুটি কিভাবে সমান হলো দেখি আমরা দেখতে পাচ্ছি 2-এর 2 দ্বারা কি বোঝানো হচ্ছে, এই 2-এর 2 দ্বারা বোঝানো হচ্ছে পুরো ফিতাটিকে কিন্তু বোঝানো হচ্ছে, তাই না? মানে 2 ভাগের 2 ভাগ। আবার এই 4-এর 4 দ্বারা কি বোঝানো হচ্ছে, 4 ভাগের 4 ভাগ, অর্থাৎ পুরো ফিতাটিকেই কিন্তু এই 4-এর 4 দ্বারা বোঝানো হচ্ছে। তার মানে ওকে দ্বারাও পুরো ফিতাটিকে বোঝানো হচ্ছে এবং ওকে দ্বারাও পুরো ফিতাটিকেই বোঝানো হচ্ছে। তার মানে 2-এর 2 যে জিনিস, 4-এর 4ও কিন্তু একই জিনিস। এবং বলা হয়েছে যে এই দুটি হচ্ছে কি 1-এর সমান। তার মানে এটিও এক বলতে পারি আমরা এবং এটিকেও আমরা 1 মিটার বলতে পারি। হ্যাঁ, এরপরে দেখো আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 1 নম্বরে আমাদেরকে বলা হয়েছে নিচের চিত্রগুলো ভালোভাবে লক্ষ্য করি এবং প্রাপ্ত তথ্য নিয়ে আলোচনা করি। অর্থাৎ এই যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, এই চিত্রগুলোকে ভালোভাবে আমাদেরকে লক্ষ্য করতে হবে এবং এখান থেকে আমরা যে তথ্যগুলো পাবো সেই তথ্যগুলো নিয়ে আলোচনা করব এবং এইখানে কিন্তু আমরা খালি ঘরে লিখে দেব। দেখো আমরা যদি প্রথম চিত্রটা লক্ষ্য করি, এখানে এই যে ফিতাটি রয়েছে, এই ফিতাটিকে মোট কয়টি ভাগ করা হয়েছে, 1 ভাগ 2 ভাগ। তাহলে 2 ভাগের মধ্যে কয় ভাগকে রং করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটি ভাগকে এখানে রং করা হয়েছে, তাই না? তাহলে এই 1 ভাগ যে রং করা হয়েছে আমরা এটিকে কিভাবে করে লিখতে পারি, আমরা লিখতে পারি 2 ভাগের 1 ভাগ, তাই না? তাহলে আমরা এটিকে এই দেখো এখানে কিন্তু আমাদেরকে দেখানো হয়েছে, এখানে লেখা রয়েছে 2 ভাগের 1 ভাগ, অর্থাৎ নিচে 2 উপরে 1। এখন একই রকমভাবে আমরা যদি পরের চিত্রটা লক্ষ্য করি, এখানে এই ফিতাটিকে মোট কয়টি ভাগে ভাগ করা হয়েছে, 1 2 3 4 ভাগে, যার কারণে আমরা নিচে লিখলাম 4। এখন 4 ভাগের মধ্যে মোট রং করা হয়েছে কয় ভাগকে, আমরা দেখতে পাচ্ছি 1 ভাগ 2 ভাগ। তাহলে আমরা বুঝতে পারছি যে এই ফিতাটিকে রং করা হয়েছে 4-এর 2 ভাগকে, তাই না? যার কারণে আমরা এখানে লিখব 4-এর 2, অর্থাৎ নিচে 4 এবং উপরে 2। এরপরে দেখো আমরা যদি তারপরে চিত্রটা লক্ষ্য করি, এখানে এই ফিতাটিকে মোট কয়টি ভাগ করা হয়েছে, 1 2 3 4 5 6, অর্থাৎ এই ফিতাটিকে কিন্তু মোট 6 ভাগে ভাগ করা হয়েছে। তার মানে আমরা নিচে কত লিখতে পারি, আমরা লিখতে পারি 6 এবং এই 6 ভাগের মধ্যে রং করা হয়েছে কয় ভাগকে, 1 2 3 ভাগকে, যার কারণে আমরা উপরে লিখতে পারি 3, অর্থাৎ 6-এর 3 ভাগকে রং করা হয়েছে। এরপরে দেখো আমরা যদি এটিকে লক্ষ্য করি, এখানে মোট এই ফিতাটিকে ভাগ করা হয়েছে 1 2 3 4 5 6 7 8 ভাগে কিন্তু ভাগ করা হয়েছে, যার কারণে আমরা নিচে লিখতে পারি 8 এবং 8 ভাগের মোট কয় ভাগকে রং করা হয়েছে, 1 2 3 4 ভাগকে কিন্তু রং করা হয়েছে, 8 ভাগের 4 ভাগকে রং করা হয়েছে, যার কারণে আমরা উপরে লিখে দিব 4। এরপরে দেখো আমরা যদি নিচের এটিকে লক্ষ্য করি, এখানে মোট ভাগ রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10টি কিন্তু ভাগ রয়েছে। তাহলে আমরা এখানে নিচে লিখে দেব কত, 10 এবং এই 10 ভাগের মধ্যে রং করা হয়েছে কতটি ভাগকে বা কতটি অংশকে, 1 2 3 4 5টি অংশকে কিন্তু রং করা হয়েছে। তাহলে আমরা উপরে কি লিখতে পারি, 5, অর্থাৎ 10-এর 5 অংশকে কিন্তু এখানে রং করা হয়েছে। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই। আর হ্যাঁ, তৃতীয় শ্রেণীর সমস্ত অঙ্কগুলো এমন মজায় মজায় সমাধান করতে চাইলে তোমরা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা খুব সহজেই সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।